বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি এবার ইউক্রেনের হাতে। একবার ব্যবহৃত হলেই রাশিয়ার উপর বিরাট প্রভাব পড়তে পারে, নিমিষেই ধ্বংস করে দিতে পারে রাশিয়াকে। এবার এই অস্ত্রের ভয়ে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়া জুড়ে। ইউক্রেনের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র সব মহলে প্রশ্ন আর কৌতূহল সৃষ্টি করেছে। অবশেষে ইউক্রেন পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গণবিধ্বংসী অস্ত্র টমাহক ক্ষেপণাস্ত্র। যে অস্ত্র ঘিরে বারবার হোয়াইট হাউসে অনুরোধ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পেন্টাগন জানায় ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এই ঘোষণায় ইউরোপীয় মিত্রদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তারা আশা করছেন এই অস্ত্রের ফলে যুদ্ধের গতিপথ বদলাবে এবং রুশ বাহিনী সংকটে পড়বে। ভয়াবহ ক্ষমতার টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1600 কিলোমিটার। এত দূর থেকে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো শহরও সহজেই ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে তেল ও জ্বালানি স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে পারে বলেও দাবি করছেন যুক্তরাষ্ট্র। গেল কয়েকদিন ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে তীব্র কথার লড়াই চলছে। এই টানাপোড়েনকে আরো বাড়াতে ট্রাম্প রাশিয়ার দুটি বৃহৎ রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যার লক্ষ্য দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। এতে ক্ষুব্ধ হয়ে রুশ প্রেসিডেন্ট পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্তনে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। সেই সাথে ট্রাম্পকে পাগলাটে নেতা বলে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে রুশ ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর ঘোষণা দেয় ন্যাটো। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পুতিনও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার সবচাইতে ভয়ানক অস্ত্র টর্পেডো পোসেইডনের পরীক্ষা চালায়। এই পরীক্ষা রীতিমতো উদ্বেগ সৃষ্টি করে মার্কিন মুলুকে। এবার তাই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েই রাশিয়াকে ঘায়েল করতে চাইছে। ইউক্রেনকে সমর্থন দিতে পেন্টাগন ঘোষণা করেছে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের। এর আগে হোয়াইট হাউসে জেলেনস্কি যখন ট্রাম্পের কাছে এই ক্ষেপণাস্ত্র চেয়েছিলেন, তখন প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে অস্ত্রটি অন্য কোনো দেশের জন্য নয়, কেবল নিজেদের নিরাপত্তার জন্য। তবে পুতিন আগেই জানিয়েছিলেন ইউক্রেনে যদি এই অস্ত্র যায় তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে নতুন খারাপ অধ্যায় লেখা হবে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি তীব্রভাবে খারাপের দিকে যাচ্ছে। রাশিয়ার আগ্রাসন বাড়বে আর ইউক্রেনকে মোকাবেলা করতে হবে সব ধরনের আধুনিক অস্ত্রের ধাক্কা। যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে, কারণ মস্কো এটিকে মার্কিন আগ্রাসনের প্রতিফলন হিসেবে বিবেচনা করবে। পরিস্থিতি দিন দিন আরো বেশি উত্তপ্ত হয়ে উঠছে। পুরো ইউরোপ জুড়ে দেখা দিচ্ছে শঙ্কার কালো মেঘ। চারদিকে শুধুই উত্তেজনা, যে কোনো সময় গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইন্দো প্যাসিফিকে বৃদ্ধি পাচ্ছে চীনের সামরিক প্রভাব। শক্তিশালী নৌবাহিনী ও শিপ টু শিপ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন নৌসেনা ও মেরিনদের কার্যক্রম নস্যাৎ করেছে দেশটি। যুক্তরাষ্ট্র এখন নতুন প্রযুক্তি ও কৌশল নিয়ে উত্তেজনার মোকাবিলা করছে। চীনের হুমকি সামরিক কর্মকৌশলের মূল, তবে যুক্তরাষ্ট্র নীরবে বসে নেই। মার্কিন নৌবাহিনী ও মেরিন কর্পস এখন নতুন অস্ত্র নিয়ে যুদ্ধে জয় নিশ্চিত করতে প্রস্তুত হচ্ছে। প্যাসিফিক এয়ারফোর্সের সাবেক প্রধান কেনেথ বলছেন, চীনের নৌবহরকে দুর্বল করতে আকাশে আধিপত্য নিশ্চিত করতে হবে পেন্টাগনকে। তার মতে আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে নৌজাহাজগুলোকে নির্ভুলভাবে টার্গেট করা যাবে। এজন্য দেশের উন্নত ও বিস্তৃত ক্ষেপণাস্ত্র সক্ষমতা জরুরি। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়েছে লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল। এটি স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ, আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যার রাডার শনাক্তকরণ এড়িয়ে আঘাত হানতে সক্ষম। ইতোমধ্যেই নৌবাহিনীর সুপার হর্নেট এবং বিমান বাহিনীর B-1B ল্যান্সারের সঙ্গে ব্যবহারের জন্য অনুমোদিত। ভবিষ্যতে F-35C স্টেলথ ফাইটারের সঙ্গে এটিকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে মার্কিন যুদ্ধ দপ্তরের। নতুন অ্যান্টিশিপ মিসাইলের বিস্ফোরক শক্তি 1000 পাউন্ড, যা হারপুন ব্লক 2 এর চাইতে প্রায় দ্বিগুণ।
233 মাইল পর্যন্ত রেঞ্জ থাকায় এটি শত্রুর জাহাজকে অনেক দূর থেকে আঘাত করতে সক্ষম। F-35 এর স্টেলথ কিছুটা কমে গেলেও সমুদ্র প্রতিরক্ষায় এটি অনেক শক্তিশালী হবে। মেরিন কর্পস ইতিমধ্যেই নতুন যুদ্ধকৌশল অনুসারে নিজেদের পুনর্গঠন করেছে। ফোর্স ডিজাইন 2030 নীতিতে চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে। ছোট বিচ্ছিন্ন দলগুলো স্বাধীনভাবে অভিযান চালিয়ে সমুদ্রের নিয়ন্ত্রণে শত্রুকে সীমিত করতে পারবে। এটি হবে ইন্দো প্যাসিফিকে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার মূল কৌশল। যুক্তরাষ্ট্র কেবল নিজস্ব শক্তি বাড়াচ্ছে না, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করছে। ইউকেইউএস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলিতভাবে পারমাণবিক সাবমেরিন সরবরাহ ও প্রশিক্ষণ নিশ্চিত করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার নৌসামরিক উপস্থিতি ইন্দো প্যাসিফিকে বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও মেরিন কর্পস এখন সরবরাহ চেইন ও লজিস্টিক্স শক্তিশালী করছে। সমুদ্রে অস্ত্র সরবরাহ, মিত্র দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং প্রি পজিশনিং এর মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। নতুন অস্ত্র, পুনর্গঠিত ফোর্স, মিত্রদের সহযোগিতা এবং সমুদ্র নিয়ন্ত্রণ কৌশল এসব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন ইন্দো প্যাসিফিকে যে কোনো সংঘাত মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পুনর্গঠন চীনের হুমকিকে কার্যকরভাবে প্রতিহত করার এক উল্লেখযোগ্য পদক্ষেপ। বিশ্বের মানচিত্রে মানুষের রক্তে আঁকা লাল রেখাগুলো আজও তাজা। 19 শতকের সাম্রাজ্যবাদরা কেবল সীমান্ত টানে ক্ষান্ত ছিল না, মানুষের জীবনও ছিঁড়ে দিয়েছিল। আফগানিস্তান ও ভারতের মধ্যে ডোরান্ট ও রেড ক্লিফ লাইন কোটি মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছিল। লাল রেখার প্রতিটি দাগ আজও শরণার্থী শিবির, ধ্বংসস্তূপ আর যুদ্ধক্ষেত্রে মানবতার ব্যথা তুলে ধরছে। ব্রিটিশ ও ইউরোপীয় শাসকরা প্রশাসনিক সুবিধা ও নিরাপত্তার জন্য সীমান্ত টেনেছিল, কিন্তু মানুষের ইতিহাস, সংস্কৃতি বা জাতিগত সম্পর্কের কোনো হিসাব রাখেনি। আফ্রিকায় 1884 সালের বার্লিন কনফারেন্সে এক রুমে বসে ইউরোপীয় পরাশক্তিরা রুলার টেনে পুরো মহাদেশ ভাগ করে দেয়। হাউসা, ইগো, ইয়োরুবা প্রতিটি জাতিকে এক দেশে ভিড়ানো হয়, একই জাতি 6 দেশে ছড়িয়ে যায়। রুয়ান্ডায় হুতু তুতসির বিভাজন 1994 সালের গণহত্যার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের মানচিত্র আজও বহন করছে শতাব্দী প্রাচীন ক্ষত। সাইক্স-পিকো চুক্তি ধর্ম, জাতি বা গোষ্ঠীর কোনো হিসাব না করেই ভাগ করেছিল ইরাক, সিরিয়া, জর্ডান ও লেবাননকে। রাষ্ট্রহীন কুর্দিদের আর্তনাদে, আফগান সীমান্তের বন্দুকের গর্জনে, আফ্রিকার জাতিগত সংঘাতে কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদে সেই দাগই আজও রয়ে গেছে। উপনিবেশবাদ শেষ হয়েছে বহু আগে, কিন্তু তার দাগ আজও রয়ে গেছে মানুষের মনে, মানচিত্রের, জীবনের ভাঁজে। এক সময় এক কলমের টানে ভাগ হয়ে গিয়েছিল গ্রাম, নদী, পাহাড়। নতুন প্রজন্ম জানেও না কেন এই সীমান্ত টানা হয়েছিল, কিন্তু প্রতিটি যুদ্ধ, প্রতিটি সংঘাত এখনো সেই দাগেরই প্রতিধ্বনি। ডুরান্ট লাইন, রেড ক্লিফ লাইন, সাইক্স-পিকো, এই নামগুলো আজও ইতিহাসের ক্ষতচিহ্ন হয়ে গর্জে ওঠে। এর সাথে মানুষের জীবনে অশান্তি ও দুঃখ বয়ে আনছে। যত সময় পেরিয়ে যাক, উপনিবেশের সেই পুরনো ষড়যন্ত্র থেকে পৃথিবী এখনো মুক্ত নয়। যুদ্ধ, দারিদ্র্য আর শরণার্থীর কষ্টে এখনো প্রতিধ্বনিত হয় ইতিহাসের ভুল সিদ্ধান্তের প্রতিফলন। মানচিত্রের দাগ হয়তো মুছে গেছে, কিন্তু জনপদের মনে রয়ে গেছে গভীর ক্ষত। পুতিনের সেনারা পোকরভস্কে প্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহর রক্ষার জন্য ইউক্রেনীয় বাহিনী বীরত্বের সঙ্গে লড়াই চালাচ্ছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এখনই শক্তিশালী ব্রিগেড মোতায়েন না করলে শহরটি হারানো অনিবার্য। বিগত কয়েকদিনে মস্কোর চারপাশে রুশ সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং আক্রমণ চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন, পোকরভস্কের বিভিন্ন অংশে প্রায় 200 রুশ সেনা প্রবেশ করেছে। শহরটি দখল করলে মস্কো একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করবে এবং ডনবাসের বাকি অঞ্চলে তাদের অগ্রগতি সহজ হবে।
রুশ বাহিনী মিরনোরা শহরের পাশে থাকা সরবরাহ রোড ধ্বংস করেছে এবং পদাতিক ইউনিট ও ড্রোন দিয়ে শহরে ক্রমাগত হামলা চালাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন সংকটময়। দ্রুত শক্তিশালী ব্রিগেড মোতায়েন না হলে শহর রক্ষা করা কঠিন হবে। পুতিনের দাবি পোকরবক্স ও কুপিয়ানক্স শহরগুলোতে ইউক্রেনীয় বাহিনী ঘেরা অবস্থায় আছে। তবে ইউক্রেনের সেনারা এই দাবিকে পুরোপুরি কল্পনা হিসেবে প্রত্যাখ্যান করেছে। জেলেন্সকি জানিয়েছেন 1 বছর ধরে মস্কো পোকরবক্স দখলের চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে পোকরবক্স রক্ষার লড়াই ইউক্রেনের পূর্ব ফ্রন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরটি হারালে পূর্বাঞ্চলের প্রতিরোধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী এখনও সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন প্রতিটি ঘন্টা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রুশ সেনারা আক্রমণ বাড়াচ্ছে এবং শহরটি যদি রক্ষা করতে না পারে পুরো সীমান্তই ঝুঁকির মুখে পড়বে। যুদ্ধের দাবানল থামেনি ইউক্রেনের মাটিতে। সেই আগুনের মাঝেই নতুন করে বিশ্বকে কাঁপিয়ে দিল রাশিয়া। মস্কো ঘোষণা করেছে তারা সফলভাবে পরীক্ষা করেছে দুটি ভয়ঙ্কর অস্ত্র, পোসেইডন ও বুরেভেস্টনিক। এই দুটো ক্ষেপণাস্ত্রই পারমাণবিক আঘাত হানতে সক্ষম। ক্রেমলিনের দাবি এই অস্ত্রগুলোর কোনো প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই ঘোষণা দেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভেটেরানদের সঙ্গে এক বৈঠকে। তিনি বলেন, এমন প্রযুক্তি পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই। পুতিনের বক্তব্যে ভেসে ওঠে রাশিয়ার আত্মবিশ্বাস, যা আন্তর্জাতিক মহলে প্রবাহিত করেছে ভয়ের স্রোত। পোসেইডন সমুদ্রের গভীরে চলা এক পারমাণবিক চালিত ড্রোন। পানির নিচে টর্পেডোর মতো গতি তুলতে পারে ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত। রুশ কর্মকর্তারা বলছেন এটি এমন পথে চলবে যা বারবার পরিবর্তিত হবে, ফলে শত্রুপক্ষের জন্য তা আটকানো প্রায় অসম্ভব। অন্যদিকে বুরেভেস্টনিক এক ভয়ঙ্কর ক্রুজ মিসাইল। অসীম পাল্লার পারমাণবিক চালিত এই ক্ষেপণাস্ত্র রাডারেও শনাক্ত করা ভীষণ কঠিন। পুতিনের দাবি, বুরেভেস্টনিক এতটাই আধুনিক, এখনো বিজ্ঞানীরাই ঠিকভাবে নির্ধারণ করতে পারছেন না এটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অস্ত্রগুলো মূলত পৃথিবী ধ্বংস করার মতো অ্যাপোকালিপস ক্লাসের মারাত্মক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তলানির মধ্যেই রাশিয়া এসব অস্ত্রের ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প পুতিন বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। ইউক্রেন নিয়ে সমঝোতা ব্যর্থ হওয়ার পরই রাশিয়ার 2 বড় তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে মস্কো শান্তির আলোচনায় বাধা দিচ্ছে। তবে কূটনৈতিক জটিলতার মধ্যেই পুতিনের এই ঘোষণাকে অনেকে দেখছেন রাজনৈতিক অস্ত্র হিসেবে। মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই ঘোষণা বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষক মার্ক গ্যালিওটির মতে রাশিয়ার এই পরীক্ষাগুলো আসলে শক্তির প্রদর্শন। রাশিয়া এখনো ভয়ঙ্কর শক্তিধর। ট্রাম্পকে এমনটা বোঝাতেই পুতিনের এই কৌশল অবলম্বন। ইউক্রেন যুদ্ধেও পুতিনের বাহিনী এখন ব্যর্থতার চাপে। 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চললেও রুশ বাহিনী কোনো বড় অগ্রগতি দেখাতে পারেনি। সামরিক বিশেষজ্ঞ ডেভিড হিথকট মনে করেন এই অবস্থায় রাশিয়ার অতি প্রচারিত অস্ত্র পরীক্ষা মূলত তাদের দুর্বলতা ঢাকার কৌশল। তিনি বলেন, যখন রুশ সেনারা মাঠে হোঁচট খায় তখন মস্কো পারমাণবিক শক্তির প্রদর্শন করে ভয় দেখাতে চায়। বুরেভেস্টনিক ও পোসেইডন উভয়ই মূলত দ্বিতীয় আঘাত সক্ষমতা সম্পন্ন অস্ত্র। শত্রুর প্রথম আক্রমণের জবাবে ধ্বংসাত্মক আক্রমণ চালাতে ব্যবহারযোগ্য। এগুলোর লক্ষ্য কোনো সীমিত যুদ্ধ নয়, বরং সর্বনাশা প্রতিশোধ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অস্ত্রগুলো আদৌ কার্যকর?
2019 সালে এক রকেট ইঞ্জিন বিস্ফোরণে 5 জন রুশ পারমাণবিক প্রকৌশলী নিহত হন। তখন ধারণা করা হয়েছিল ঘটনাটি বুরেভেস্টিক প্রকল্পের সঙ্গেই যুক্ত। এরপর আন্তর্জাতিক কৌশল বিশ্লেষণ সংস্থা জানায় রাশিয়া এখনও এই মিসাইলের উপর পারমাণবিক হামলার জন্য পুরোপুরি নির্ভর করতে পারেনি। তবে সময়টা এখন অনেক বেশি রাজনৈতিক। ট্রাম্প প্রশাসন যেমন কূটনীতিতে ব্যর্থ, তেমনি পুতিনও চায় না তাকে দুর্বল নেতা হিসেবে দেখা হোক। পুতিনের অস্ত্র পরীক্ষার ঘোষণা রাশিয়া এখনো খেলায় আছে এমন বার্তা বহন করে। রাশিয়ার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রও চুপ থাকেনি। ট্রাম্প বলেছেন, অন্য দেশগুলো যখন পারমাণবিক পরীক্ষা করছে, আমাদেরও পিছিয়ে থাকা উচিত নয়। ফলে 33 বছর পর যুক্তরাষ্ট্রেও পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ক্রেমলিন দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায়। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, রাশিয়ার পরীক্ষাগুলো কোনোভাবেই পারমাণবিক বিস্ফোরণ নয়। তবে ওয়াশিংটনে এটা এখনই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চীনও যদি এই দৌড়ে যুক্ত হয়, তবে শুরু হতে পারে নতুন এক বৈশ্বিক পারমাণবিক প্রতিযোগিতা। বিশ্লেষকদের মতে, পুতিনের এই অদৃশ্য অস্ত্র এখনও যতটা না বাস্তবিক হুমকি, তার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা। কিন্তু সেই বার্তা বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত।